তো আজকে আমাদের 2026 সালের পশ্চিমবঙ্গ গ্রাম পঞ্চায়েত পরীক্ষার জিকে অর্থাৎ জেনারেল নলেজের 7 নম্বর ক্লাস। আজকের এই ক্লাসে আমরা 20টা খুবই গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্ন আলোচনা করব এবং প্রত্যেক প্রশ্নের সাথে কিন্তু প্রচুর এক্সট্রা তথ্য থাকবে এবং তার মাধ্যমে আমাদের সম্পূর্ণ জিকেটা ওভারঅল প্র্যাকটিস হয়ে যাবে। তোমরা যারা ক্লাসে নতুন তাদের বলি তোমরা কিন্তু অবশ্যই আমার যে আগের ক্লাসগুলো মানে আগে যে 6টা ক্লাস দিয়েছি সেই 6টা ক্লাস করে আসো, তার লিঙ্ক ডেসক্রিপশনে পেয়ে যাবে অথবা আমাদের চ্যানেলের প্লেলিস্টে গেলে সেই ভিডিওগুলো পেয়ে যাবে, মানে সেই ক্লাসগুলো পেয়ে যাবে। তো সেগুলো অবশ্যই প্রথম থেকে করো। দেখো প্রথম থেকে করলে তোমাদেরই ভালো হবে। আর যারা আমার ক্লাস রেগুলার করো তারা তো জানোই যে আমাদের ক্লাসগুলো কতটা গুরুত্বপূর্ণ। যারা প্রথম করছো তারা কিন্তু অবশ্যই প্রথম থেকে ক্লাসগুলো দেখো। আর আজকের ক্লাসের পিডিএফটা তোমরা সম্পূর্ণ বিনামূল্যে পাবে। তো পিডিএফটা পেতে হলে তোমাদের একটাই প্রথমে কাজ করতে হবে, সেটা হচ্ছে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে এবং ক্লাসটা কিন্তু শেষ পর্যন্ত দেখতে হবে। আজকে আমরা 20টা প্রশ্ন আলোচনা করব। তোমরা কিন্তু যখন আমি প্রশ্ন অপশান দেখাবো তখন কিন্তু ভিডিওটা পজ করে উত্তরটা নিজেরা করার চেষ্টা করবে এবং ক্লাসের শেষে তোমরা আমাকে জানাবে যে তোমরা 20তে কত পেয়েছো। এভাবে করলে কী হবে, তোমাদের কিন্তু প্র্যাকটিসটা ভালো হবে। শুধুমাত্র ক্লাসটা দেখেই যাচ্ছি নিজেরা কিছু করছি না, তাহলে কিন্তু ততটা তোমরা লাভ পাবে না। নিজেরা যতটা চেষ্টা করবে ততটা কিন্তু তোমাদের লাভ। ঠিক আছে? তো অবশ্যই কিন্তু নিজেরা প্রশ্নগুলোর উত্তর করার চেষ্টা করবে। তো শুরু করছি আজকের ক্লাস। দেখো, আর আমরা যারা কিন্তু চ্যাপ্টার ওয়াইজ ক্লাস করতে চাচ্ছ তাদের জন্য কিন্তু আমি যদিও আমি সেই ক্লাসগুলো মিসলিনিয়াস পরীক্ষার জন্য করাচ্ছি, কিন্তু সেই ক্লাসগুলো প্রত্যেকটা পরীক্ষার জন্যই গুরুত্বপূর্ণ পশ্চিমবঙ্গের। তো সেই ক্লাসগুলো তোমরা করে মানে যে কোনো ধরনের চ্যাপ্টারে তোমাদের সমস্যা হচ্ছে বা কোনো পার্টিকুলার কোনো একটা চ্যাপ্টার করতে চাচ্ছ সেগুলো তোমরা সেখান থেকে করতে পারো। আর আমি এর পাশাপাশিও কিন্তু স্ট্র্যাটেজিক্যাল ক্লাস করাচ্ছি, তো সেই ক্লাসগুলো অবশ্যই করতে পারো। তো যাই হোক, শুরু করছি আজকের ক্লাস। দেখো, প্রথমে আসি প্রথম প্রশ্ন আমাদের। দেখো, এক সেকেন্ডটা একটু ঠিক করে নিই। হ্যাঁ, দেখো, প্রশ্নের যে অপশান দেখালাম আমি, তোমরা কিন্তু এখনই সঙ্গে সঙ্গে ভিডিওটা পজ করে প্রশ্ন অপশানগুলো নিজেরা পড়বে এবং উত্তর করার চেষ্টা করবে। বাকি তো আমি বলেই দেবো। প্রথম প্রশ্ন, সিন্ধু সভ্যতার কোন কেন্দ্রে বিখ্যাত ব্রোঞ্জের তৈরি নর্তকী মূর্তিটি পাওয়া গেছে? হরপ্পা, মহেঞ্জোদারো, রোপার, সুরকোটাদা। বলো কী হবে উত্তর? হরপ্পা সভ্যতার কোন কেন্দ্রে ব্রোঞ্জের মূর্তিটি পাওয়া গেছে? এটা কী হবে? উত্তর হবে অপশান নাম্বার বি, মহেঞ্জোদারো। আমি কিন্তু বেশি সময় নেব না, ঠিক আছে? নর্তকী মূর্তি মহেঞ্জোদারোতে কী কী পাওয়া গেছে সেগুলো সবই দেখো বলছি। একে একে তোমাদের সব কিছুই আলোচনা হবে। দেখো, উত্তর বলে দিলাম, এবার দেখো এক্সট্রা তথ্য দেখো। হরপ্পা 1921 সালে আবিষ্কৃত প্রথম কেন্দ্র। এখানে 6টি শস্যাগার সারি এবং আরও 37টি সমাধি মিলেছে। মানে এই যে একটা একটা এসে আছে, যদি বলে শস্যাগার, বৃহৎ শস্যাগার, তাহলে কিন্তু হবে মহেঞ্জোদারো। যদি বলে 6টি সারিতে যে শস্যাগার সেটা কোথায় পাওয়া গেছে, তাহলে কিন্তু সেটা হবে হরপ্পা। আর 1921 সালে হরপ্পা কে আবিষ্কার করেন? উত্তর হবে দয়ারাম সাহানি। আর মহেঞ্জোদারো 1922 সালে রাখাল দাস বন্দ্যোপাধ্যায়। নামগুলো কিন্তু মনে রাখবে। মহেঞ্জোদারোর অর্থটা কিন্তু পরীক্ষায় দেয়। মহেঞ্জোদারোর অর্থ হচ্ছে মৃতের স্তূপ। এটা 1922 সালে আবিষ্কৃত হয় এবং এটা যদি বলে যে কে আবিষ্কার করে, উত্তর হবে রাখাল দাস বন্দ্যোপাধ্যায়। কোন নদীর তীরে? তোমরা সেটাকে কমেন্টে বলো কোন নদীর তীরে। এখানে বৃহৎ স্নানাগার, পশুপতি শিলমোহর, তারপরে বিয়ার্ডেড ম্যান সব কিন্তু এখানে পাওয়া গেছে। ঠিক আছে? কোথায় কী পাওয়া গেছে এগুলো গুরুত্বপূর্ণ। এগুলো আমরা কিন্তু একে একে আলোচনা করছি। ঠিক আছে? এরপরে দেখো, রোপার স্বাধীন ভারতের প্রথম খননকৃত কেন্দ্র। এটা কোথায়? এটা পাঞ্জাবে অবস্থিত। মানুষের সাথে কুকুরের কবর দেওয়ার প্রমাণে কিন্তু এখানে মিলেছে। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট। এটা কিন্তু পরীক্ষা অনেকবার দিয়েছে এবং পরবর্তীতে পরীক্ষায় আসতে পারে। সুরকোটাদা বলো, গুজরাটে অবস্থিত। এটা সিন্ধু সভ্যতার একমাত্র কেন্দ্র যেখানে কিন্তু ঘোড়ার হাড়ের অবশেষ মিলেছে। এটা কিন্তু মাথায় রাখবে যে ঘোড়ার হাড়ের যে মানে একটা প্রমাণ বা সন্ধান, সেটা কিন্তু হরপ্পা সভ্যতার এক জায়গায় মিলেছে, সেটা হচ্ছে সিন্ধু সভ্যতার। এটা হচ্ছে সুরকোটাতা। এটা কিন্তু মাথায় রাখবে। ঠিক আছে? আর কোথায় কী মিলেছে, কে আবিষ্কার করে, এগুলো কিন্তু পড়তে হবে। এখান থেকেই বেশিরভাগ প্রশ্ন দেয় হরপ্পা সভ্যতা থেকে। ওকে, চলে আসছি পরবর্তী প্রশ্নটা। দেখো, পরবর্তী প্রশ্ন কী বলছে? পরবর্তী প্রশ্ন বলছে নাগার্জুন সাগর বাঁধ প্রজেক্টটি কোন নদীর ওপর অবস্থিত? কৃষ্ণা, গোদাবরী, মহানদী, তুঙ্গভদ্রা। এটার উত্তর কী হবে? নাগার্জুন সাগর কোথায় অবস্থিত বলো? নাগার্জুন সাগর বাঁধ অবস্থিত কৃষ্ণা নদীর ওপর। ঠিক আছে? এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। পশ্চিমবঙ্গের পরীক্ষায় ভূগোল থেকে এই ধরনের প্রশ্নই দেয়। বাঁধ, হ্রদ, কোনটা উচ্চতম, কোনটা বৃহত্তম, কোনটা কোন নদীর ওপরে, এগুলো কিন্তু দেয়। কৃষ্ণা উত্তর বলে দিলাম। কৃষ্ণা অন্ধ্রপ্রদেশ তেলেঙ্গানা সীমান্তে অবস্থিত। এই নদীর ওপর আলমাট্টি, শ্রীশৈলম বাঁধও রয়েছে। মানে এই নদীর ওপরে কিন্তু আরও দুটি গুরুত্বপূর্ণ বাঁধ, কী? আলমাট্টি, আরেকটা হচ্ছে শ্রীশৈলম। গোদাবরী দক্ষিণ ভারতের দীর্ঘতম নদী, একে দক্ষিণের গঙ্গা বলা হয়। এর উপর পোলাভারাম,
জায়কবাড়ি প্রকল্প অবস্থিত। এগুলো তো পরীক্ষায় যদিও দেয় না, তাও পোলাভরমটা দেখে রাখবে, এটা এটা পরীক্ষায় দিতে পারে। এবং এটাকে দক্ষিণের গঙ্গা বলা হয়। আর এটার উৎপত্তি কোথা থেকে? উৎপত্তি কোথায়? ত্রিম্বাকেশ্বর থেকে এর উৎপত্তি, ঠিক আছে? এগুলো কিন্তু মাথায় রাখবে। তারপর হচ্ছে মহানদী, এর উপর ওড়িশার সম্বলপুর অবস্থিত। হীরাকুদ বাঁধ, এক সেকেন্ড, হ্যাঁ এক সেকেন্ড আমি এটা ভুল বলছি। এটা কি দেখো, এই যে মহানদী, মহানদীর উপর কি ভারতের ভারতের সবচেয়ে দীর্ঘতম বাঁধ, সেটা কি? সেটা হচ্ছে এই হীরাকুদ বাঁধ। এটা কোথায় অবস্থিত? এটা হচ্ছে মহানদীতে অবস্থিত। এটা কোথায়? এটা হচ্ছে উড়িষ্যাতে। এটা মাথায় রাখবে যে পরীক্ষা এটা দেয় যে ভারতের দীর্ঘতম বাঁধ কোনটা? উত্তর হবে হীরাকুদ বাঁধ। এটা কোথায় অবস্থিত? কোন নদীর উপর? মহানদী। কোথায় অবস্থিত? উড়িষ্যা। ব্যাস। তুঙ্গভদ্রা, এটা হচ্ছে কৃষ্ণা নদীর প্রধান উপনদী। এর তীরে বিজয়নগর সাম্রাজ্যের রাজধানী হাম্পি অবস্থিত। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, এটা মাথায় রাখবে। তারপরে কৃষ্ণার আরও কিছু কিছু আহ, উপনদী আছে, যেমন হচ্ছে ঘাটপ্রভা, মালপ্রভা, তারপর হচ্ছে কয়না, এগুলো মাথায় রাখবে। গোদাবরীর আছে পেনগঙ্গা, ওয়েনগঙ্গা, তারপর হচ্ছে মঞ্জিরা, সাবরি, এই যে উপনদীগুলো, এগুলো কিন্তু মাথায় রাখতে হবে। ওকে, দেখো পরবর্তী কোয়েশ্চেন দেখো, পশ্চিমবঙ্গের কোন জেলার ওপর দিয়ে কর্কটক্রান্তি রেখা যায়নি? দেখো, আমি কিন্তু আগের যে ক্লাসগুলো হয়েছে সেখানে আলোচনা করেছিলাম যে কোন কোন জেলার উপর থেকে কর্কটক্রান্তি রেখা গেছে। আমি বলেছিলাম যে পরীক্ষায় প্রশ্ন এভাবে দেয় যে দিয়ে দেবে, হয়তো যায়নি। তো এখানে দেখো, নদিয়া নদীর উপর থেকে গেছে, পুরুলিয়ার উপর থেকে গেছে, বাঁকুড়ার উপর থেকে গেছে, কিন্তু বীরভূমের উপর থেকে কিন্তু কর্কটক্রান্তি রেখা যায়নি। উত্তর হবে বীরভূম। ঠিক আছে, নদিয়া, নদীয়া জেলার কৃষ্ণনগর এবং ধুবড়ীর উপর থেকে গেছে। এখানে কিন্তু এই যে দুটো মানে যে নদী শহরে কিন্তু এই দুটো জায়গার নাম দেয়, যে কোথা থেকে কোথায় কোন জায়গার উপর থেকে গেছে সেটা কিন্তু দেয়। তো এটা হচ্ছে কৃষ্ণনগর এবং ধুবুলিয়া। পুরুলিয়া হচ্ছে পশ্চিমবঙ্গের একদম পশ্চিমতম জেলা, মানে ধরো এটা পশ্চিমবঙ্গ, এটা কিন্তু একদম পশ্চিমতম জেলা হচ্ছে পুরুলিয়া। এটা মাথায় রাখবে। ম্যাপটা আমি আঁকতে পারিনি, জাস্ট তোমাদের দেখান বোঝানোর জন্য একটু করে দিলাম। বীরভূম, এটি রাঢ় অঞ্চল, বক্রেশ্বর ও উষ্ণ প্রস্রবণের জন্য বিখ্যাত। এটা মাথায় রাখবে। কর্কটক্রান্তি রেখা কোন কোন জেলার উপর থেকে গেছে? পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান এবং নদিয়া। এই 5টা জেলার নামই কিন্তু তোমাদের মাথায় রাখতে হবে। পরীক্ষায় কিন্তু যেভাবে প্রশ্ন তোমাদের দিতে পারে। এবার হচ্ছে 4 নম্বর প্রশ্ন, লোকসভার স্পিকার তার পদত্যাগপত্র কার কাছে জমা দেন? রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, লোকসভার ডেপুটি স্পিকার, ভারতের প্রধান বিচারপতি। তো বলছে লোকসভার যে স্পিকার তিনি তার, ধরো তিনি বললো পদত্যাগ করতে চাচ্ছেন, ঠিক আছে, রিজাইন করতে চাচ্ছেন, তো তিনি যেই পদত্যাগপত্র সেটা কার কাছে জমা দেবেন? লোকসভার স্পিকার। যারা আমার পলিটির চ্যাপ্টার ওয়াইজ ক্লাসগুলো করেছে তারা কিন্তু অনায়াসে উত্তরটা করতে পারবে। আমি বলেছিলাম যে যখন লোকসভার স্পিকার পদত্যাগপত্র জমা দেবে তখন কিন্তু তিনি লোকসভার ডেপুটি স্পিকারের কাছে দেবেন, এবং ডেপুটি স্পিকার আবার যদি জমা দিতে চান তার পদত্যাগপত্র তিনি কিন্তু লোকসভার কাছে দেবে, মানে ইনি এনার কাছে দেবে আর ইনি এনার কাছে দেবে। এটা মাথায় রাখবে। এবার দেখো, রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতির কাছে পদত্যাগপত্র জমা দেন। সংবিধানের ৬৬ নম্বর ধারা অনুযায়ী তাকে ইমপিচ করা যায়। ইমপিচমেন্ট পদ্ধতি হচ্ছে রাষ্ট্রপতিকে পদ থেকে সরানোর পদ্ধতি। আর রাষ্ট্রপতি দেয় উপরাষ্ট্রপতির কাছে, আর উপরাষ্ট্রপতি দেয় রাষ্ট্রপতির কাছে পদত্যাগপত্র। এটা মাথায় রাখবে। প্রধানমন্ত্রী, তিনিও কিন্তু রাষ্ট্রপতির কাছে পদত্যাগপত্র জমা দেন। লোকসভায় অনাস্থা প্রস্তাব পাশ হলে পদত্যাগ করতে হয়। এটা জেনে রাখবে। ডেপুটি স্পিকার, স্পিকার ও ডেপুটি স্পিকার পরস্পরের কাছে পদত্যাগপত্র জমা দেন। ঠিক আছে, প্রথম স্পিকার যিনি ছিলেন হচ্ছে জিবি মাভালাঙ্কার। এটা মাথায় রাখবে। ঠিক আছে, প্রধান বিচারপতি রাষ্ট্রপতির কাছে পদত্যাগপত্র জমা দেন এবং রাষ্ট্রপতি তাকে শপথবাক্য পাঠ করান। ঠিক আছে, এগুলো কিন্তু মাথায় রাখবে। শপথবাক্য, প্রধান বিচারপতিকে শপথবাক্য পাঠ করানকে ভারতের রাষ্ট্রপতি, আর তিনি পদত্যাগপত্র জমা দেন কার কাছে? ভারতের রাষ্ট্রপতির কাছে। ঠিক আছে, এগুলো কিন্তু অবশ্যই গুরুত্বপূর্ণ। পরবর্তী কোশ্চেন দেখো, পরবর্তী কোশ্চেন কি বলছে, নিচের কোনটির জন্য নোবেল গ্যাস বা নিষ্ক্রিয় গ্যাসগুলো রাসায়নিকভাবে নিষ্ক্রিয় হয়? এদের পরমাণুগুলো আকারে খুব ছোট, এদের সর্ববহিস্থ কক্ষে স্থায়ী ইলেকট্রন বিন্যাস থাকে, এদের নিউক্লিয়াস খুব ভারী, এরা অধাতু। কোন কারণে নোবেল গ্যাসগুলো রাসায়নিকভাবে নিষ্ক্রিয় হয়? বলো কি হবে উত্তর? এটার উত্তর কি হবে? এটার উত্তর হবে কিন্তু অপশন নাম্বার বি, এদের সর্ববহিস্থ কক্ষে স্থায়ী ইলেকট্রন বিন্যাস থাকে। ঠিক আছে, দেখো স্থায়ী বিন্যাস দেখো, বাইরের কক্ষে 8টি, হিলিয়ামের কিন্তু 2টো থাকে। ইলেকট্রন থাকার অষ্টক পূর্ণ থাকে, তাই এরা ইলেকট্রন আদান প্রদান করে না। সর্বনিষ্ক্রিয় গ্যাস ভারী নয়, কেবল কিন্তু শেষ মৌল রেডন ভারী ও তেজস্ক্রিয়। মানে সব যে নিষ্ক্রিয় গ্যাসগুলো রয়েছে সব নিষ্ক্রিয় গ্যাসগুলো কিন্তু ভারী নয়, একমাত্র কি শেষ মৌল যেটা হচ্ছে রেডন সেটাই কিন্তু ভারী এবং তেজস্ক্রিয়। সব নিষ্ক্রিয় গ্যাসই অধাতু, তবে অক্সিজেন, ক্লোরিনের মতো অধাতুগুলি অত্যন্ত সক্রিয়। পর্যায় সারণীতে 18 নম্বর শ্রেণীতে এরা থাকে। ঠিক আছে, নিষ্ক্রিয় গ্যাস যদি বলে কোথায় থাকে, উত্তর হবে 18 নম্বর শ্রেণীতে। এগুলো কিন্তু ডাইরেক্ট প্রশ্ন ভাবে দেয়। নেক্সট প্রশ্নে যাওয়ার আগে তোমাদের বলে দিই, তোমরা আমাদের স্টাডি মেটেরিয়াল নিতে পারো।
আমাদের স্টাডি মেটেরিয়াল, তোমরা যদি এটা নাও স্টাডি মেটেরিয়ালগুলো, তাহলে তোমাদের কিন্তু এই যে একটা স্টাডি মেটেরিয়ালে তোমাদের কী তোমাদের কভার করবে, এমপিএসসি মিসলেনিয়াস, তারপর হচ্ছে ক্লার্কশিপ, ডাব্লিউবিপি, কেপি, ডাব্লিউবিএসএসসি, গ্রুপ সি, গ্রুপ ডি, গ্রাম পঞ্চায়েত, প্রত্যেকটা পরীক্ষার জন্য কিন্তু এই স্টাডি মেটেরিয়ালগুলো কার্যকর। আর এই স্টাডি মেটেরিয়াল কিন্তু একদমই পুরোপুরি একদম পরীক্ষা ওরিয়েন্টেড রেডি করা। এখানে ইতিহাসের প্রাচীন, মধ্য, আধুনিক, পলিটি, ভারতের ভূগোল, পশ্চিমবঙ্গের ভূগোল, স্ট্র্যাটেজিকে, বিজ্ঞান, তারপরে ইকোনমি, প্রত্যেকটা জিনিস তোমরা পেয়ে যাবে। আর প্রাইস কিন্তু একদমই কম, মানে যাতে সবাই নিতে পারে সেভাবে কিন্তু প্রাইসটা রাখা হয়েছে, একদমই কম। আর সবাই কিন্তু নিতে পারবে, মানে এমন প্রাইস রাখা হয়েছে। তোমরা আমাকে যারা যারা নিতে চাও তারা কিন্তু অবশ্যই আমাকে এই নাম্বারে মেসেজ করতে পারো, হোয়াটসঅ্যাপ করতে পারো, 9748070028। এই নাম্বারে আমাকে হোয়াটসঅ্যাপ করো। আমি আবার লিখে দিই, 9748070028। এই নাম্বারে আমাকে তোমরা হোয়াটসঅ্যাপ করবে। প্রাইস একদমই কম, আর এটা কিন্তু তোমরা খুবই তাড়াতাড়ি শেষ করতে পারবে, এবং একটা এই মেটেরিয়াল দিয়ে কিন্তু তোমরা আবার সেটাকে রিভিশনও করতে পারবে খুব তাড়াতাড়ি। ঠিক আছে, আর একদম পরীক্ষা ওরিয়েন্টেড, টু দ্য পয়েন্ট লেখা, কোনো রকমের হিজিবিজি কিছু দেওয়া হয়নি। যেগুলো পরীক্ষায় আসে, যেখান থেকে আসে, সেগুলো কিন্তু একদম সুন্দর করে সাজিয়ে দেওয়া হয়েছে। তোমরা কিন্তু একবার পড়লেই বুঝতে পারবে। ঠিক আছে, যারা নিতে চাও তারা কিন্তু অবশ্যই আমাকে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করো। চলে আসি পরবর্তী কোশ্চেন। দেখো, ভারতের দুধের বালতি বা মিল্ক মিল্ক পেল অফ ইন্ডিয়া কোন রাজ্যকে বলা হয়? উত্তরপ্রদেশ, পাঞ্জাব, হরিয়ানা, গুজরাট। কী হবে উত্তর? ভারতের দুধের বালতি বলা হয় হরিয়ানাকে, অপশান নাম্বার সি। এবার দেখো, উত্তরপ্রদেশ ভারতে মোট দুধ, গম, আখ উৎপাদনে প্রথম স্থানাধিকারী। পরীক্ষায় কিন্তু এগুলো দেয় যে দুধ উৎপাদনে প্রথম কে, গম উৎপাদনে প্রথম কে, আখ উৎপাদনে প্রথম কে। তিনটে কিন্তু মাথায় রাখবে উত্তরপ্রদেশ, গম উৎপাদনে, দুধ উৎপাদনে এবং আখ উৎপাদনে কিন্তু প্রথম উত্তরপ্রদেশ। পাঞ্জাব, একে ভারতের শস্য ভাণ্ডার বলে। ভারতের সবুজ বিপ্লবের সর্বাধিক প্রভাব এখানেই পড়েছিল, এটা মাথায় রাখবে। 1960 সবুজ বিপ্লব প্রভাব পড়েছিল পাঞ্জাবের সাথে। সবুজ বিপ্লব যদি বলে কোন শস্যের সাথে সম্পর্কিত প্রথম, সেটা হচ্ছে গম হবে। ওকে। হরিয়ানা, উন্নত মুর্রা মহিষ এবং প্রচুর মাথাপিছু দুধের প্রাপ্যতা থাকা একে মিল্ক পেল অফ ইন্ডিয়া বলা হয়। গুজরাট, শ্বেত বিপ্লবের উৎসস্থল, আনন্দের আমূল যে সদর দপ্তর এখানে অবস্থিত, এটা মাথায় রাখবে, আমূলের সদর দপ্তর গুজরাটে অবস্থিত। এগুলো জাস্ট মাথায় রাখবে, তাহলেই হবে। পরবর্তী প্রশ্ন, এই যে প্রশ্নটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। অমৃতাঘাত উপাধিতে কে ভূষিত ছিলেন? চন্দ্রগুপ্ত মৌর্য, বিন্দুসার, অশোক, অজাতশত্রু। অমৃতাঘাত উপাধি কার ছিলেন? এই যে উপাধিগুলো থেকে কিন্তু ইতিহাসের প্রশ্ন প্রচুর দেয় পশ্চিমবঙ্গ যে কোনো পরীক্ষাতে। এটার উত্তর কী হবে? এটার উত্তর হবে অপশন নাম্বার বি, বিন্দুসারের উপাধি ছিল অমৃতাঘাত। দেখো, চন্দ্রগুপ্ত মৌর্য তিনি মৌর্য বংশের প্রতিষ্ঠাতা ছিলেন, গ্রিকদের কাছে স্যান্টা কোট্টাস নামে পরিচিত। এটা কিন্তু প্রচুরবার পরীক্ষা দেওয়া হয়েছে যে স্যান্টা কোট্টাস কার নাম? স্যান্টা কোট্টাস হচ্ছে চন্দ্রগুপ্ত মৌর্যের নাম। বিন্দুসার, তিনি চন্দ্রগুপ্তের পুত্র। অমৃতাঘাত শব্দের অর্থ হচ্ছে শত্রু নিধনকারী। তিনি আজীবক সম্প্রদায়ের অনুগামী ছিলেন, এটাও কিন্তু পরীক্ষায় দেয়। অশোক, বিন্দুসারের পুত্র অশোক, উপাধি কী ছিল? দেবনাম প্রিয়দর্শী, এবং 261 খ্রিস্টপূর্বাব্দে কলিঙ্গ যুদ্ধ লড়েন। তারপর হচ্ছে অজাতশত্রু, হর্ষঙ্ক বংশের রাজা, বিম্বিসারের পুত্র, উপাধি ছিল হচ্ছে কুনিক। তার আমলে কিন্তু প্রথম বৌদ্ধ সম্মেলন হয়। ঠিক আছে, শ্রেণিক কার উপাধি সেটা তোমরা আমাকে কমেন্ট করে জানাও, যে শ্রেণিক কার উপাধি। কুনিক তো বললাম, কুনিক হচ্ছে অজাতশত্রুর, তাহলে শ্রেণিক কার উপাধি, এটাও প্রশ্ন একটা দেয় যে শ্রেণিক কার উপাধি। ঠিক আছে, তোমরা এটা আমাকে কমেন্ট করে জানাও। পরবর্তী কোশ্চেন দেখো, পরবর্তী কোশ্চেন হচ্ছে 8 নম্বর। ভারতের কোন শহরে প্রথম খনিজ তেল বা পেট্রোলিয়াম আবিষ্কৃত হয়েছিল? ডিগবয়, বোম্বে হাই, আঙ্কলেশ্বর, কলোল। কি আগে বলো উত্তর? দেখো, ভারতের প্রথম খনিজ তেল বা পেট্রোলিয়াম আবিষ্কৃত হয়েছিল অসমের ডিগবয়তে। ঠিক আছে, এই অসমের ডিগবয় লিখে রেখেছি, অসমের ডিগবয়। ডিগবয় 1889 সালে ভারতের প্রথম খনিজ তেল আবিষ্কার, এবং 1901 সালে এশিয়ার প্রথম রিফাইনারি এখানে স্থাপিত হয়। সালগুলো কিন্তু অবশ্যই মাথায় রাখবে। বোম্বে হাই, আরব সাগরে অবস্থিত ভারতের বৃহত্তম অফশোর তৈলক্ষেত্র, ভারতের বৃহত্তম তৈলক্ষেত্র যদি বলে সেটা হচ্ছে বোম্বে হাই। আর প্রথম হচ্ছে ডিগবয়। ওএনজিসি, এটি 1974 সালে আবিষ্কার করে। ঠিক আছে, মাথায় রাখবে ওএনজিসি। অঙ্কলেশ্বর, গুজরাটের খাম্বাত অঞ্চলের প্রধান অংশ তৈলক্ষেত্র, একে অয়েল সিটি অফ গুজরাট বলা হয়। কালোল, গুজরাটের গান্ধীনগর জেলায় অবস্থিত আরেকটি গুরুত্বপূর্ণ খনিজ তেল উৎপাদক অঞ্চল। এই নামগুলো মাথায় রাখবে, কোথায় অবস্থিত, কত সালে, সেখান থেকেই প্রশ্ন দেবে। পরবর্তী কোশ্চেন দেখো, তোর্ষা নদীর উৎপত্তিস্থল কোথায়? তোর্ষা নদীর উৎপত্তিস্থল, তোর্ষা নদী থেকে আমরা অনেক প্রশ্ন করেছি। তোর্ষা নদীর উৎপত্তিস্থল চুম্বই উপত্যকা, জেমু হিমবাহ, বিদাং হ্রদ, চোলামু হ্রদ। কী হবে উত্তর বলো? তোর্ষা নদীর উৎপত্তিস্থল হচ্ছে চুম্বি উপত্যকা। দেখো,
চুম্বী উপত্যকা, তিব্বতের এই উপত্যকা থেকে তোর্সের উৎপত্তি। ভুটানের নাম কিন্তু অমছু, এটা মাথায় রাখবে যে অমছু কার নাম ভুটানে বা চুম্বী উপত্যকার ভুটানের নাম কি, এগুলো কিন্তু পরীক্ষা দিতে পারে। এর তীরে কি কোচবিহার শহর এবং জলদাপাড়া অরণ্য অবস্থিত, এটা মাথায় রাখবে, কোচবিহার এবং জলদাপাড়া অরণ্য। জেমু হিমবাহ, সিকিমের এই হিমবাহ থেকে উত্তরবঙ্গের প্রধান নদী তিস্তার উৎপত্তি। একে উত্তরবঙ্গের উত্তরবঙ্গের ত্রাস বলে, ঠিক আছে, ত্রাস, এটা মাথায় রাখবে। বিদাং বিদাং হ্রদ, সিকিমের এই হ্রদ থেকে উত্তরবঙ্গে জলঢাকা নদীর উৎপত্তি হয়েছে, ঠিক আছে, জলঢাকা নদীর উৎপত্তি কোথা থেকে, বিদাং হ্রদ থেকে। চোলামু হ্রদ, সিকিমে অবস্থিত ভারতের সর্বোচ্চ হ্রদ, এখান থেকে তিস্তা নদীর আদি স্রোত তৈরি হয়েছে, এগুলো মাথায় রাখবে। জলঢাকা নদীর উৎপত্তি, তারপরে তিস্তা নদীর কোথায় উৎপত্তি, একে উত্তরবঙ্গের ত্রাস বলা হয়। তারপরে হচ্ছে চুম্বী উপত্যকা, তোর্সা নদীর তীরে হচ্ছে কোন কোন শহর অবস্থিত, এগুলো কিন্তু মাথায় রাখবে, ঠিক আছে। পরবর্তী কোশ্চেন দেখো, পরবর্তী কোশ্চেন বলছে স্বাধীন ভারতের প্রথম আইনমন্ত্রী কে ছিলেন? জওহরলাল নেহেরু, মৌলানা আবুল কালাম আজাদ, বি.আর. আম্বেদকর, সর্দার বল্লভভাই প্যাটেল। স্বাধীন ভারতের প্রথম আইনমন্ত্রী কে ছিলেন, বলো উত্তর কি হয়? স্বাধীন ভারতের প্রথম আইনমন্ত্রী ছিলেন ডক্টর বি.আর. আম্বেদকর। ওকে, দেখো, জওহরলাল নেহেরু স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী ছিলেন ও প্রথম বিদেশমন্ত্রী ছিলেন। আবুল কালাম আজাদ ভারতের প্রথম শিক্ষামন্ত্রী ছিলেন। তার জন্মদিনে 11ই নভেম্বর জাতীয় শিক্ষা, সেকেন্ড, হ্যাঁ, জাতীয় শিক্ষা দিবস, আমি শিক্ষক দিবস ভাবছি, জাতীয় শিক্ষা দিবস পালিত হয়। তার বই কি, ইন্ডিয়া উইন্স ফ্রিডম, এই যে বইটা আছে না, ইন্ডিয়া উইন্স ফ্রিডম, এই বইটা কিন্তু অনেকবার পরীক্ষায় এসেছে, তো এটা কিন্তু অবশ্যই মাথায় রাখবে, এটা পরীক্ষাবার দিতে পারে। বি.আর. আম্বেদকর, তিনি প্রথম আইন ও বিচারমন্ত্রী ছিলেন। সংবিধানের খসড়া কমিটি তিনি চেয়ারম্যান ছিলেন এবং তাকে আমরা জানি সংবিধানের জনক বলে আমরা চিনি তাকে। সর্দার বল্লভভাই প্যাটেল প্রথম স্বরাষ্ট্রমন্ত্রী এবং উপপ্রধানমন্ত্রী ছিলেন। দেশীয় রাজ্য অন্তর্ভুক্তি কারিগর এবং ভারতের লৌহমানব তাকে বলা হয়, ভারতের লৌহমানব, ভারতের বিসমার্ক তাকে কিন্তু বলা হয়। তো প্রত্যেকটা পয়েন্ট কিন্তু এখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ, তোমরা কিন্তু চাইলে খাতায় নোট করে নিতে পারো। পরবর্তী প্রশ্ন, কাঁচ কাটার জন্য নিচের কোনটি ব্যবহার করা হয়? হীরা, গ্রাফাইট, সিলিকন, কোয়ার্টজ, বলো কি হবে? কাঁচ কাটার জন্য, অনেকে হয়তো দেখেছো, কাঁচ কাটার জন্য হীরা ব্যবহার করা হয়। দেখো, হীরা কার্বনের বিশুদ্ধ রূপভেদ এবং পৃথিবীর কঠিনতম প্রাকৃতিক বস্তু। উচ্চ কাঠিন্যের জন্য কাঁচ কাটতে ও পাথর ড্রিল করতে ব্যবহৃত হয়, এগুলো মাথায় রাখবে, ব্যবহারগুলো মাথায় রাখবে। গ্রাফাইট কার্বনের রূপভেদ, অধাতু হলেও তড়িৎ তাপের সুপরিবাহী, পেন্সিলের শীষ, পারমাণবিক চুল্লিতে মডারেটরের রূপে ব্যবহৃত হয়। ব্যবহারগুলো কিন্তু অবশ্যই তোমাদের ভালো করে পড়তে হবে। সিলিকন অত্যন্ত গুরুত্বপূর্ণ অর্ধপরিবাহী, কম্পিউটারের চিপ, আইসি ও সৌরকস্তুরিতে ব্যবহৃত হয়। কোয়ার্টজ সিলিকনের এক সেকেন্ড, সিলিকন ডাইঅক্সাইড যৌগ হাতঘড়ি, চশমার লেন্স এবং কাঁচ শিল্পে ব্যবহৃত করা হয়, এগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ। পরবর্তী কোশ্চেন দেখো, রোভার্স কাপ কোন খেলার সাথে যুক্ত? ক্রিকেট, হকি, ফুটবল, গলফ। কোন কাপ কোন খেলার সাথে যুক্ত, এগুলো কিন্তু দেওয়া হয় পরীক্ষা, তো এগুলো কিন্তু অবশ্যই তোমাদের পড়তে হবে, কোন কাপ কোন খেলার সাথে যুক্ত। আমাদের স্টাডি মেটেরিয়ালে কিন্তু এগুলো একদম ভালো করে দেওয়া রয়েছে, কোন কোন কাপ, পুরো টেবিল করে দেওয়া, কোন কাপ কোন খেলার সাথে যুক্ত, এইসব জিনিস, ঠিক আছে। তোমরা চাইলে কিন্তু সেগুলো নিতে পারো। এটা কী হবে, এটা হচ্ছে ফুটবলের সাথে যুক্ত, রোভার্স কাপ। দেখো, ক্রিকেটের সাথে কী কী ট্রফি আছে? রঞ্জি ট্রফি, দলীপ ট্রফি, ইরানি ট্রফি, বিজয় হাজারে ট্রফি, সৈয়দ মুশতাক আলী ট্রফি, চ্যাম্পিয়ন্স ট্রফি, এগুলো রয়েছে। হকির সাথে রয়েছে আগা খান কাপ, সুলতান আজলান শাহ কাপ, ধ্যানচাঁদ ট্রফি, সিন্ধিয়া গোল্ড কাপ। ফুটবল 1891 সালে মুম্বাইতে শুরু হওয়া রোভার্স কাপ ফুটবলের সাথে যুক্ত। অন্যান্য কাপ কি, ডুরান্ড কাপ হচ্ছে প্রাচীনতম, সন্তোষ ট্রফি, সুব্রত কাপ, এগুলো সব মাথায় রাখবে। গল্ফের বিখ্যাত হচ্ছে রাইডার কাপ, তারপর হচ্ছে ওয়াকার কাপ। প্রত্যেকটা ট্রফি কিন্তু তোমাদের মাথায় রাখতে হবে যে কোন ট্রফি কোন খেলার সাথে যুক্ত, এখান থেকে প্রশ্ন হয়। নেক্সট কোয়েশ্চেন আমাদের, এলাহাবাদ দুর্গের প্রাকার বা দেওয়ালকে নির্মাণ করেছিলেন? শেরশাহ, আকবর, শাহজাহান, ঔরঙ্গজেব। এলাহাবাদ দুর্গের দেওয়াল নির্মাণ করেছিল আকবর। ওহো, এখানে পড়েনি লেখাটা পড়েনি, যাই হোক, লেখা দেখি, আমরা এটা দেখি। শেরশাহ, তিনি দিল্লির পুরান কিল্লা এবং গ্র্যান্ড ট্যাঙ্ক রোড, আমরা যেটা জানি যে জিটি রোড, গ্র্যান্ড ট্যাঙ্ক রোড, তিনি কিন্তু নির্মাণ করেন। সমাধি বিহারের সাসারামে অবস্থিত, তার সমাধি কোথায় অবস্থিত? বিহারের সাসারামে। আকবর 1583 সালে তিনি যমুনার তীরে এলাহাবাদ দুর্গ গড়েন।
অন্য স্থাপত্য কী কী আছে তার? আগ্রা ফোর্ট, ফতেপুর সিক্রির, বুলন্দ দরওয়াজা, এগুলো কিন্তু তিনি নির্মাণ করেন। শাহজাহান তার আমলে মুঘল স্থাপত্যের সুবর্ণযুগ, দিল্লির লালকেল্লা, জামা মসজিদ, আগ্রা তাজমহল, ময়ূর সিংহাসন তিনি তৈরি করেছিলেন। ঔরঙ্গজেব দিল্লিতে লালকেল্লার মতি মসজিদ, ঔরঙ্গাবাদের স্মৃতিতে বিবি কা মকবরা, যেটাকে কী বলা হয়? দক্ষিণাত্যের তাজমহল বলা হয়। তো কে কী তৈরি করেছিলেন এখান থেকে প্রশ্ন দেয়, তো এগুলো কিন্তু অবশ্যই তোমাদের ভালো করে পড়তে হবে। পরবর্তী কোয়েশ্চেন, ভারতের কোন উপকূলকে করমণ্ডল উপকূল বলা হয়? খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। কেরল উপকূল, ওড়িশা উপকূল, তামিলনাড়ু, মহারাষ্ট্র, কোন উপকূলকে বলেছে করমণ্ডল উপকূল বলা হয়? এটার উত্তর কী হবে? এটার উত্তর হবে অপশন নাম্বার সি, তামিলনাড়ু উপকূল। ধরো আমাদের এখানে তামিলনাড়ু যে, তো এই যে উপকূলটা এটাকে কিন্তু করমণ্ডল উপকূল বলা হয়। এখানে বছরে 2বার বৃষ্টিপাত হয়। যদি আমি লিখে রেখেছি দেখো, তামিলনাড়ু, এক সেকেন্ড একটুখানি এটাকে উপরে করে নিই হালকা। কেরল উপকূল, এখানে মালাবার উপকূল, হ্যাঁ এটাও তামিলনাড়ুর উপকূল, করমণ্ডল। কেরালার উপকূলকে যখন এই যে কেরালার উপকূলকে কী বলা হয়? মালাবার উপকূল। এখানে প্রচুর উপহ্রদ বা কয়াল থাকে, আর ভারতের প্রথম বর্ষা এখান থেকে এখানে ঢোকে। উড়িষ্যার উপকূলকে একে ভৌগোলিক পরিবেশের উৎকল উপকূল বলা হয়। ভারতের বৃহত্তম লেগুন চিল্কা হ্রদ এখানেই অবস্থিত। উৎকল উপকূল হচ্ছে ওড়িশার উপকূল, ঠিক আছে। তামিলনাড়ুর উপকূলকে বলা হয় করমণ্ডল উপকূল। উত্তর পূর্বী মৌসুমী বায়ুর কারণে এখানে বছরে 2বার বৃষ্টিপাত হয়। পরীক্ষায় এটা দেয় যে বছরে 2বার বৃষ্টিপাত হয় কোন উপকূল এলাকায়? মহারাষ্ট্রের উপকূল, মহারাষ্ট্র গড় উপকূলবর্তী অঞ্চলকে কোঙ্কণ উপকূল বলা হয়, ঠিক আছে। তো কোন উপকূলকে কী বলা হয় সেটা আমাদের মাথায় রাখতে হবে। বছরে 2বার বৃষ্টিপাত হয় কোথায় সেটা, এগুলো কিন্তু পরীক্ষায়, এগুলো কিন্তু অনেক পরীক্ষায় দিয়েছে, ঠিক আছে। তোমরা প্রিভিয়াস ইয়ারের প্রশ্নপত্র মিলে দেখতে পারো। পরবর্তী প্রশ্ন, পশ্চিমবঙ্গের কোন জাতীয় উদ্যানটি জলদাপাড়ার পর একশৃঙ্গ গণ্ডারের জন্য বিখ্যাত? আমরা সকলেই জানি জলদাপাড়া জাতীয় উদ্যান কিন্তু একশৃঙ্গ গণ্ডারের জন্য বিখ্যাত, কিন্তু আরেকটা জায়গায় আছে সেটা হচ্ছে একশৃঙ্গ গণ্ডারের জন্য বিখ্যাত। কোন সেটা বলছে গরুমারা, নেওড়া ভ্যালি, সিঙ্গাইলা, বক্সা। কী হবে উত্তর বলো? এটার উত্তর হবে অপশন নাম্বার এ, গরুমারা। দেখো গরুমারা, এক সেকেন্ড এটা বেশি না ছোট হয়ে গেছে জায়গাটা, হ্যাঁ একটু এটাকে, হ্যাঁ গরুমারা হচ্ছে জলপাইগুড়ি জেলার জলঢাকা ও মূর্তি নদীর তীরে অবস্থিত। একশৃঙ্গ গণ্ডার ও হাতির জন্য 1994 সালে জাতীয় উদ্যান হয়। নেওড়া ভ্যালি কালিম্পং জেলার অবস্থিত। ঘন অরণ্য, হিমালয়ান রেড পান্ডা ও কালো ভাল্লুকের জন্য বিখ্যাত। কোথায় অবস্থিত, কিসের জন্য বিখ্যাত, এগুলো কিন্তু তোমাদের দেখতে হবে। পশ্চিমবঙ্গের যে জাতীয় উদ্যানগুলো রয়েছে, সিঙ্গালীলা দার্জিলিং জেলায় অবস্থিত, পশ্চিমবঙ্গের সর্বোচ্চ জাতীয় উদ্যান এটা, আর এখানে কিন্তু রেড পান্ডা মেলে। বক্সা আলিপুরদুয়ার জেলায় অবস্থিত। এখানে বিখ্যাত ব্যাঘ্র প্রকল্প টাইগার রিজার্ভ এটা, এবং জাতীয় উদ্যান, মানে দুটোই। এখানে ঐতিহাসিক বক্সা দুর্গ রয়েছে। কোথায় অবস্থিত, কী কী পাওয়া যায়, কিসের জন্য বিখ্যাত, সেগুলো কিন্তু ভালো করে দেখবে। পরবর্তী প্রশ্ন যাওয়ার আগে তোমাদের আরেকবার মনে করিয়ে দিই, তোমরা যারা আমাদের স্টাডি ম্যাটেরিয়াল নিতে চাও অবশ্যই কিন্তু তোমরা আমাকে এই নাম্বারে মেসেজ করতে পারো। একদম পরীক্ষা ওরিয়েন্টেড স্টাডি ম্যাটেরিয়াল সমস্ত কিন্তু একদম কমপ্লিট করা রয়েছে, রিভিশন প্র্যাকটিস সমস্ত কিছু কিন্তু হয়ে যাবে, ঠিক আছে। তো এখানে তোমরা আমাকে এই নাম্বারে অবশ্যই হোয়াটসঅ্যাপ করো। প্রাইস একদম অ্যাফোর্ডেবল, সবার সাধ্যের মধ্যেই। তোমরা যদি এখন নাও খুবই তাড়াতাড়ি শেষও করতে পারবে এবং রিভিশনও দিতে পারবে। ওকে, চলে আসি পরবর্তী ক্লাসে বলছি প্রশ্নতে। ভারতীয় সংবিধানের নাগরিকত্ব সংক্রান্ত আলোচনা কত নম্বর পার্টে রয়েছে? পার্ট নাম্বার 1, পার্ট নাম্বার 2, পার্ট নাম্বার 3, পার্ট নাম্বার 4, বলো উত্তর কী হবে? এখানে উত্তর কী হবে? এটা নাগরিকত্ব যদি বলে না, নাগরিকত্ব হবে পার্ট নাম্বার 2-এ। ওকে, এবার দেখো পার্ট নাম্বার 1-এ রয়েছে ধারা হচ্ছে 1 থেকে 4, ভারত রাজ্য, কেন্দ্রশাসিত অঞ্চল এবং নতুন রাজ্য গঠনের সীমা পরিবর্তন নিয়ে আলোচনা করা রয়েছে। পার্ট নাম্বার 2-এ রয়েছে হচ্ছে নাগরিকত্ব, যেটা আমরা দেখলাম। ধারা কত 5 থেকে 11 নম্বর ধারা পর্যন্ত রয়েছে। এখানে নাগরিকত্ব পাওয়া বা হারানোর নিয়ম রয়েছে। ভারতের একক নাগরিকত্ব মেনে চলে, মানে ভারতের নাগরিক কী হচ্ছে, ভারতের নাগরিক মানে আমি ধরো যেমন আমি পশ্চিমবঙ্গে থাকি, বাট আমি তো বলতে পারি না যে আমার দুটো নাগরিকত্ব, একটা ভারতের প্লাস পশ্চিমবঙ্গের। আমরা হচ্ছে ভারতের নাগরিক, কিন্তু অন্যান্য দেশে যেমন আমেরিকান নাগরিক, তারপর হচ্ছে যারা যেই স্টেটে থাকে সেই স্টেটেরও নাগরিক তারা, মানে সেখানে কিন্তু ডুয়াল সিটিজেনশিপ চলে, কিন্তু আমাদের ভারতে একক নাগরিকত্ব মানে সিঙ্গেল সিটিজেনশিপ। আর এটা যদি বলে কোথা থেকে নেওয়া হয়েছে, তাহলে হবে এটা ব্রিটেন থেকে, ইউকে থেকে কিন্তু নেওয়া হয়েছে এটা। পার্ট নাম্বার 3-তে রয়েছে আমাদের ফান্ডামেন্টাল রাইটস, 12 থেকে 35 নম্বর ধারা, নাগরিকদের মৌলিক অধিকার রয়েছে এখানে, এবং এটি আমেরিকার সংবিধান থেকে গৃহীত। ফান্ডামেন্টাল রাইটসটাও কিন্তু আমেরিকার থেকে গৃহীত। পার্ট নাম্বার 4, এখানে কিন্তু ডিপিএসপি মানে ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি বা রাষ্ট্রের নির্দেশমূলক নীতি, এটা হচ্ছে 36 থেকে 51 নম্বর ধারা, আর এটা হচ্ছে আয়ারল্যান্ডের সংবিধান থেকে নেওয়া হয়েছে। এই প্রত্যেকটা পার্ট কিন্তু আমরা ডিটেলস আলোচনা করেছি আমাদের চ্যাপ্টার ওয়াইজ ক্লাসে, তোমরা কিন্তু সেই ক্লাসগুলো অবশ্যই দেখে আসো। তোমরা কিন্তু আমাদের প্লেলিস্টে গেলে সেই ক্লাসগুলো পেয়ে যাবে। যাই হোক, দেখো 17 নম্বর প্রশ্ন, কোন হরমোনকে আপাতকালীন হরমোন বা জরুরি হরমোন বলা হয়? ইনসুলিন, থাইরক্সিন, অ্যাড্রিনালিন, ইস্ট্রোজেন। কী হবে উত্তর বলো?
এটার উত্তর হবে আপাতকালীন হরমোন হচ্ছে অ্যাড্রিনালিন। ওকে, দেখো ইনসুলিন, এটা হচ্ছে অগ্নাশয়ের বিটা কোষ থেকে ক্ষরিত হয় এবং রক্তে গ্লুকোজ কমায়। এর অভাবে ডায়াবেটিস মেলিটাস বা মধুমেহ রোগ হয়। কোন রোগ হয়, কোথা থেকে ক্ষরিত হয়, এগুলো কিন্তু আমাদের ভালো করে পড়তে হবে। থাইরক্সিন থাইরয়েড গ্রন্থি থেকে ক্ষরিত হয়, হয়ে বিএমআর বা বিপাক নিয়ন্ত্রণ করে। কম ক্ষরণে কিন্তু গলগণ্ড বা গয়টার ও ক্রেটিনিজম রোগ হয়, এটা কিন্তু মাথায় রাখবে। অ্যাড্রিনালিন কিডনির ওপর অ্যাড্রিনাল গ্রন্থি থেকে ক্ষরিত হয় এবং রাগ, ভয়, উত্তেজনা দ্রুত কাজ করে শরীরকে বাঁচায় এবং একে ফ্লাইট অর ফাইট হরমোন বলা হয়। প্রত্যেকটা পয়েন্ট গুরুত্বপূর্ণ। এস্ট্রোজেন ডিম্বাশয় থেকে ক্ষরিত হয়, প্রধান নারী হরমোন, স্ত্রী যৌন লক্ষ্য ঋতুচক্র নিয়ন্ত্রণ করে। প্রত্যেকটা কিন্তু পয়েন্ট গুরুত্বপূর্ণ, প্রত্যেকটা পয়েন্ট থেকে কিন্তু পরীক্ষায় আসার সম্ভাবনা থাকে। পরবর্তী প্রশ্ন, ভারতের বৃহত্তম মিষ্টি জলের হ্রদ কোনটা? উলার, ডাল, সম্বর, পুলিকট। ভারতের বৃহত্তম মিষ্টি জলের হ্রদ বলো কোনটা হবে? ভারতের বৃহত্তম মিষ্টি জলের হ্রদ হচ্ছে উলার হ্রদ বা উলার লেক। এটা কোথায় অবস্থিত? এটা হচ্ছে জম্মু কাশ্মীরে। জম্মু কাশ্মীরে অবস্থিত ভারতের বৃহত্তম মিষ্টি জলের হ্রদ হচ্ছে উলার হ্রদ। এটা ঝিলাম নদীর প্রধান উৎস, এটা মাথায় রাখবে। ডাল লেক, এটা হচ্ছে শ্রীনগরে অবস্থিত বিখ্যাত হ্রদ। একে কাশ্মীরের মুকুট বা জুয়েল ইন দ্য ক্রাউন অফ কাশ্মীর বলা হয়, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট। সম্বর হ্রদ রাজস্থানের অবস্থিত ভারতের বৃহত্তম অভ্যন্তরীণ লবণাক্ত জলের হ্রদ। ইনল্যান্ড সল্ট ওয়াটার লেক, এই যে অভ্যন্তরীণ লেখাটা কিন্তু দেখেই প্রশ্নের উত্তর করবে, মানে সময় কিন্তু অভ্যন্তরীণ নাও লেখা থাকে। বৃহত্তম নর্মাল বললে কি হবে? ভেম্বানাদ হ্রদ, যেটা কেরালায় অবস্থিত। অভ্যন্তরীণ বললে কিন্তু সেটা হবে সম্বর লেক। ওকে, এগুলো কিন্তু একটু মাথায় রেখে সাবধানে প্রশ্নগুলো পড়তে হবে। আমাদের সেকেন্ড লাস্ট কোশ্চেন আজকের, লর্ড কার্জন কত সালে বঙ্গভঙ্গ ঘোষণা করেছিলেন? 1903, 1905, 1906, 1911। কী হবে উত্তর বলো? লর্ড কার্জন বঙ্গভঙ্গ ঘোষণা করেছিলেন 1905 সালে। দেখো 1905 সালে 16ই অক্টোবর লর্ড কার্জন বাংলা ভাগ করেন। এই প্রতিবাদে স্বদেশী বয়কট আন্দোলন শুরু হয়। রবীন্দ্রনাথ ঠাকুর রাখি বন্ধন উৎসব চালু করেন। ঠিক আছে, এগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট। 1906 সালে ঢাকার নবাব সলিমুল্লাহর নেতৃত্বে ঢাকায় মুসলিম লীগ গঠিত হয়। কংগ্রেসের কলকাতা অধিবেশনে প্রথম স্বরাজ শব্দ গ্রহণ করা হয় 1906 সালে। 1911 সালে লর্ড হার্ডিঞ্জের আমলে বঙ্গভঙ্গ রদ করা হয় এবং ভারতের রাজধানী কলকাতা থেকে দিল্লিতে স্থানান্তরিত করার ঘোষণা করা হয় 1911 সালে। সেটা স্থানান্তরিত হয় 1912 সালে। আর এটা হচ্ছে লর্ড হার্ডিঞ্জ 2 হবে, ঠিক আছে। আর এই যে এখানে মুসলিম লীগ গঠিত হয় হচ্ছে 1906 সালে। আর কংগ্রেসের কলকাতা অধিবেশনে প্রথম স্বরাজ শব্দ ব্যবহার করা হয় কোথায়, কত সালে, এটা কিন্তু পরীক্ষায় দেয়। আর তারপরে এটা দেয় যে রবীন্দ্রনাথ ঠাকুর রাখি বন্ধন উৎসব কেন পালন করেছিলেন, মানে শুরু করেছিলেন, এগুলো কিন্তু পরীক্ষায় দেয়। নেক্সট দেখো আজকে আমাদের শেষ প্রশ্ন। শেষ প্রশ্নটা কি? মানব দেহের কোন অঙ্গে পিত্তরস বা বাইল জুস তৈরি হয়? পিত্তথলি, যকৃৎ, অগ্ন্যাশয়, পাকস্থলী। পিত্তরে বা বাইল জুস তৈরি হয় কোথায় বলো? পিত্তরস বা বাইল জুস তৈরি হয় যকৃতে, অপশন নাম্বার বি। পিত্তথলি পিত্তরস তৈরি করে না, যকৃৎ থেকে আসা পিত্তরসকে কেবল সাময়িক ঘন করে সঞ্চয় করে রাখে, এটা মাথায় রাখবে। পিত্তথলি দেখে উত্তর করবে না সেটা। যকৃৎ মানবদেহের বৃহত্তম গ্রন্থি। গ্রন্থি হচ্ছে যকৃৎ, আর যদি অঙ্গ বলে তাহলে কিন্তু হবে ত্বক। এখান থেকে পিত্তরস তৈরি ও ক্ষরিত হয়ে ফ্যাট পরিপাকে সাহায্য করে, গ্লুকোজকে গ্লাইকোজেন রূপে জমায়, এটা কিন্তু অবশ্যই মাথায় রাখবে। অগ্ন্যাশয় মানবদেহের প্রধান মিশ্র গ্রন্থি। অগ্ন্যাশয় মিক্সড গ্ল্যান্ড বলা হয় অগ্ন্যাশয়কে। এখান থেকে পাচক, উৎসেচক এবং ইনসুলিন, গ্লুকাগন হরমোন নিঃসৃত হয়। পাকস্থলী, এখানে প্রোটিন জাতীয় খাদ্যের পরিপাক শুরু হয় এবং ক্ষতিকারক ব্যাকটেরিয়া ধ্বংসের জন্য হাইড্রোক্লোরিক অ্যাসিড বা HCl ক্ষরিত হয়। এগুলো কিন্তু প্রত্যেকটা পয়েন্ট গুরুত্বপূর্ণ। তো এই ছিল আমাদের আজকের সম্পূর্ণ আলোচনা। তোমরা 20টা প্রশ্নের মধ্যে কটা প্রশ্ন পেরেছো সেটা আমাকে অবশ্যই এখনই কমেন্ট করে জানাও। আর আমাদের পিডিএফটা তোমরা কোথায় পাবে? পিডিএফটা তোমরা আমাদের টেলিগ্রামে পেয়ে যাবে। টেলিগ্রামের লিঙ্ক কোথায়? টেলিগ্রামের লিঙ্ক ডেসক্রিপশানে। তোমাদের তোমরা কিন্তু অবশ্যই ক্লাসগুলো কিন্তু একদম মিস করবে না। ক্লাসগুলো কিন্তু প্রতিনিয়ত তোমরা করতে থাকো, তাহলে তোমাদের জিকেটা পুরো প্র্যাকটিস হবে। আর আমি কিন্তু এরপরে পার্টিকুলার কিছু টপিক ওয়াইজ, যেমন ধরো ইতিহাসের আধুনিক ইতিহাস থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নই হবে কিন্তু করিয়ে দেবো। তার মধ্যে স্ট্যাটিক জিকেরও ক্লাস আসছে খুবই তাড়াতাড়ি। আর তোমরা আমাদের স্টাডি মেটেরিয়ালটা অবশ্যই যারা কালেক্ট করতে যাচ্ছ অবশ্যই করে নাও। আমাকে কিন্তু এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করো, তাহলে স্টাডি মেটেরিয়ালগুলো কালেক্ট করে তোমরা ভালো করে রিভিশন পড়া শুরু করে দাও। কারণ পশ্চিমবঙ্গে কিন্তু প্রচুর ভ্যাকান্সি আসছে। তো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে।